এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো, তারা কি করে দেখি। সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের মসনদে 100 দিন কাটিয়ে ফেলেছিলেন, ঠিক সেদিন আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি আপনাদের বলেছিলাম এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ইস্যুতে ব্যর্থ। তার মধ্যে প্রধান ইস্যু হলো এই সরকার শেষ 3 মাসে এখনো অবধি নির্দিষ্ট কোনো পররাষ্ট্র নীতি দেখাতে পারেনি। অর্থাৎ প্রতিবেশী দেশ শুধু নয়, আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ ঠিক কিভাবে এগোবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, কোন দেশের সঙ্গে ব্যবসায়ী সম্পর্কে জড়িয়ে পড়বে, এই রকম একাধিক নীতি কিন্তু প্রত্যেকটি দেশের বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাজানো হয়। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতি এতটাই ভঙ্গুর যে আজ অবধি বাংলাদেশ কিন্তু শেষ 3 মাসে আন্তর্জাতিক স্তরে কোনো দেশের সঙ্গে কিন্তু সম্পর্ক বিল্ড আপই করতে পারেনি। কালকে একটি নবতম এর উদাহরণ কিন্তু আমরা দেখলাম। সৌদি আরবের পক্ষ থেকে এবার বাংলাদেশকে হজ যাত্রা থেকে বাতিল করার একটা হুমকি দেওয়া হলো, যার নেপথ্যে যদি আপনারা দেখেন একমাত্র পররাষ্ট্রনীতির ব্যর্থতাকেই আপনারাও খুঁজে পেতে পারেন। কি হয়েছে আসল কারণ? সৌদির পক্ষ থেকে এবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে যে হজ কমিটি তারা স্বীকার করেছেন বা তারা একটি বিবৃতিতে জানিয়েছেন যে এবছর নয়া নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশকে প্রত্যেকটি এজেন্সি পিছু 1000 জন মানুষকে হজ যাত্রার জন্য পাঠাতে হবে। আর এখানেই বাংলাদেশের যে সকল এজেন্সি যারা বিভিন্ন হজ যাত্রা আয়োজন করেন তারা কিন্তু বিপাকে পড়ে যায়। তারা বলেন গত বছরে যে সংখ্যাটা 250 ছিল সেটা এক ধাক্কায় কিভাবে 1000 জন করা হলো। অর্থাৎ এত বিপুল সংখ্যক মানুষ এই সংখ্যক এই এজেন্সিগুলো কিভাবে জোগাড় করবে সে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এই এজেন্সিগুলো তুলে দেন। পুরো বিষয়টা সরকারের কোর্টে এসে পৌঁছায়। সরকার বিভিন্ন রকম ভাবে এই প্রশ্ন সমর্থন করেন। তারা বলেন প্রত্যেকটি এজেন্সি পিছু যদি 1000 জনকে জোগাড় করতে হয় এজেন্সিগুলোকে, তাহলে এই পুরো হজ যাত্রাটাই সম্পূর্ণ করা কার্যত কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষে। সব সময় হজ এজেন্সিগুলোর সহযোগিতা চাই। আগেও আমরা সহযোগিতা পেয়েছি, এখনও চাচ্ছি, কারণ সরকার, ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজের ব্যবস্থাপনাটা সম্পন্ন করতে চাই। আর কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এইটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। তার জন্য তারা সৌদি আরবকে বিভিন্ন সময় চিঠি লেখেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই একটি চিঠিরও কিন্তু উত্তর সৌদি আরব দেয়নি। উল্টে সৌদির পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে জানানো হয়েছে তারা এই হজ যাত্রার পুরো কার্যক্রম থেকে বাংলাদেশকেই সম্পূর্ণভাবে বাতিল করতে পারে। এমন কথাও আমাদের এমন কথাও আসছে, এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো, তারা কি করে দেখি। আর বুঝুন, এই হলো মোহাম্মদ ইউনূসের বিদেশ নীতি, যার ফলে বিশ্বের অন্য আরেকটি মুসলিম প্রধান দেশ সৌদি আরব, আরো একটি ইসলামিক রাষ্ট্র বাংলাদেশকে কার্যত পাত্তাই দিচ্ছে না। কালকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এক হাস্যকর প্রেস কনফারেন্স করেন। তারা এই কথাটা কার্যত অফিসিয়ালি স্বীকার করে নেন। তারা বলেন সৌদি আরব আমাদের আচরণে ক্ষুব্ধ, হয়তো আমাদেরকে বাতিলও করে দিতে পারে। আমি একাধিকবার চিঠি দিয়েছি, কিন্তু সেই চিঠির কোনো উত্তর সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া হয়নি। বাংলাদেশ এমন একটা দেশে এখন পরিণত হয়েছে, অন্তত আন্তর্জাতিক স্তরে, যেখানে একটা দেশের বিদেশ মন্ত্রক যদি অন্য একটা দেশকে অফিসিয়ালি চিঠি লেখে, অন্য একটা দেশের পক্ষ থেকে সেই রিপ্লাইটুকু আসছে না। আর আপনারা সোনার বাংলা, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, একদম 3 মাসে স্বাধীন বাংলাদেশ, অনেক গল্প শুনে বাংলাদেশি মিডিয়ার ভয়াবহ প্রচারকে কার্যত বিশ্বাস করে ঘরে বসে থেকে হাস্যকর একটা উপজীব্যে পরিণত হচ্ছেন, তা হয়তো আপনারা বুঝতেও পারছেন না। বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবকে একটা নয় 4টে চিঠি লেখা হয়েছে। আমি একদম ডেট ওয়াইজ আপনাদেরকে বলে দিচ্ছি। অক্টোবরে প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার সৌদি আরবকে রিকোয়েস্ট করে যে হজের যে যাত্রী সংখ্যা এজেন্সি পিছু কমিয়ে 1000 থেকে 500 জনে নামিয়ে আনা হোক। সৌদি আরব প্রথম চিঠির কোনো উত্তর দেয় না। সেকেন্ড যে চিঠি তা বাংলাদেশের পক্ষ থেকে 24শে নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রদূতকে দেওয়া হয়েছিল। রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে যে এই 1000 জন কমিয়ে এই মিনিমাম যে অ্যামাউন্ট তা কমিয়ে 500 জন করা হোক, যেন প্রত্যেকটি এজেন্সি বাংলাদেশের মানুষকে জোগাড় করতে পারেন এবং হজ যাত্রা কমপ্লিট করতে পারেন।
সৌদি আরবের এই রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশের এই আবেদনকে পাত্তাই দেয়নি। পরে তারা 9ই ডিসেম্বর সরাসরি হজ এবং সৌদি আরবে যে মন্ত্রণালয় তাদেরকে তারা একটি অফিসিয়ালি চিঠি লেখেন। 9ই ডিসেম্বরের সেই চিঠির উত্তর আজকে 2রা জানুয়ারি কিংবা 2রা জানুয়ারি পরবর্তী সময় যদি 9ই জানুয়ারি আপনারা ভাবেন, তাহলে দেখবেন 1 মাসেও কিন্তু বাংলাদেশ সরকার পায়নি। পরবর্তী তারা চিঠি লেখেন 22শে ডিসেম্বর। সেই 22শে ডিসেম্বর তারা শেষ চিঠিতে তারা দাবি করেন এই হজ যাত্রী সংখ্যা যদি না কমানো হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে এই হজ কমপ্লিট করা এই বছর হয়তো সমস্যাজনক হতে পারে। সৌদি আরব কড়া হুঁশিয়ারি দিয়ে তারা বলে তাদের কার্যত না এলেও এই হজ যাত্রা চলছে এবং চলবে। এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না? অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে। মিনাতে তাবু কেন নিচ্ছেন না? ঘর ভাড়া কেন করছেন না? হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস? ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন, আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম, সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত। আমাদের কাছে খবর আছে আমরা যদি আরও বাড়াবাড়ি করি, সৌদি গভর্নমেন্ট বলবে যে 2000 হ্যাজ বিন ইম্পোজড অন ইউ। 2000। এবং সৌদির সঙ্গে পাঙ্গা নেওয়া মোহাম্মদ ইউনূসের কাজ নয়। ভারত এবং আমেরিকা যেভাবে বিশ্বে প্রভাবশালী, ঠিক সেরকম ভাবে মিডিল ইস্টে সৌদি আরব নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তারা ইরানকেই পাত্তা দেয় না। এমনকি ইরানের মতো একটা প্রভাবশালী মিডিল ইস্টে অত্যন্ত প্রভাবশালী একটি দেশ, তারা এই হজ যাত্রা কিন্তু বয়কট করেছিল। তারা ভেবেছিল ইরান যদি এই সৌদি আরবের অনুষ্ঠিত হজ যাত্রায় পার্টিসিপেট না করে তাহলে হয়তো সৌদি ইকোনমিক্যালি ক্রাইসিসে ভুগবে। কিন্তু বিশ্বাস করুন, ইরানের এই বয়কটের পরও সৌদি আরবের কিচ্ছু যায় আসে না। ফলে তারা কার্যত বাংলাদেশকে হুমকি দিয়ে বসে গেছে এবার, যে আপনারা যদি না আসেন কোনো যায় আসে না, আপনাদের কার্যকলাপে অত্যন্ত আপনারা ক্ষুব্ধ, দয়া করে আর লোক হাসাবেন না। একের পর এক চিঠি আপনারা দিয়ে যাচ্ছেন। একটা দেশের অফিসিয়ালি নিয়ম কানুন বিভিন্ন পদ্ধতিতে তৈরি হয়েছে, সেই নিয়ম কানুন আপনি যেমন মানছেন, সেই নিয়ম কানুন ভারতবর্ষ মানবেন, সেই নিয়ম কানুন মালয়েশিয়া মানবে, সেই নিয়ম কানুন বিশ্বের সমস্ত দেশ মানবে। আপনি কি অন্য কোনো গ্রহ থেকে বিলং করেন যে আপনার জন্য হঠাৎ করে আমি 1000 থেকে কমিয়ে সংখ্যাটা 250 করে দেবো? আপনার দেশের পলিসি কিন্তু ঠিক করতে হবে আপনার সরকারকে। আপনার দেশের এজেন্সি যদি কার্যত ঢোকে তাহলে এর দায় তো আপনার। আপনার দেশের এজেন্সি, আপনার দেশের কোম্পানি, আপনার দেশের একাধিক সংস্থা কিভাবে পুরো বিষয়টা অর্গানাইজ করবে তা দেখার দায়িত্ব বাংলাদেশ সরকারের। হঠাৎ করে সৌদি আরবকে 4-5টা চিঠি লিখে বসে আছেন, আর দিনের শেষে একটা চিঠিরও উত্তর আসছে না। এতে না বাংলাদেশের সম্মান বাড়লো, না মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মান বাড়লো, না বাংলাদেশি সাধারণ মানুষের সম্মান বাড়লো। এবার এই বাংলাদেশিরা যখন সৌদি আরবের ওই সরকারের নেপথ্যে হজে যাবেন, আপনারা ভাবুন যে সরকার বাংলাদেশিদের গুরুত্ব বা পাত্তা দিচ্ছে না, সেখানকার সাধারণ মানুষ বাংলাদেশিদের কোন চোখে দেখবে? অর্থাৎ দিনের পর দিন আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি এবং বিদেশ নীতিকে কার্যত চুলোয় উঠিয়ে দিয়ে বাংলাদেশকে সাধারণ মানুষের হাস্যকর এক উপাদানে পরিণত করলেন মোহাম্মদ ইউনূস। আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক ভাবুন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাবুন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভাবুন, চীনের সঙ্গে সম্পর্ক ভাবুন, জাপানের সঙ্গে সম্পর্ক ভাবুন, এখন পড়ে রইল মিডিল ইস্টের আরো এক ইসলামিক দেশ সৌদি আরব। অর্থাৎ প্রত্যেকটা প্রভাবশালী দেশের সঙ্গে মোহাম্মদ ইউনূস যেরকম ভাবে সম্পর্ক তলানিতে নিয়ে গেলেন, পরবর্তীতে বাংলাদেশে যে সরকারই আসুক তারা যে কার বিশাল এক বিপদের সম্মুখীন হবে তা কিন্তু লিখে দেওয়া যায়। আর এখানে অনেক প্রশ্ন আরো আসে। দেখুন, এই হজ কিন্তু সাধারণত করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। এবার এই হজ যাত্রা যদি না হয় তাহলে নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও সুরক্ষিত নয়, সেই বাংলাদেশে মুসলমানরা কি সুরক্ষিত? কিছুদিন আগে একটা তথ্য ভারতের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল, যেখানে তারা বলেছিলেন যত না সংখ্যালঘু হিন্দুরা শেষ 3 মাসে ভারতে এসছেন, তার থেকে অনেক বেশি মুসলমানরা কিন্তু কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে এসছেন। আমি বিস্তারিত ভিডিও এ নিয়ে একটি বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম মুসলমান হোক বা হিন্দু, বাংলাদেশের সাধারণ জনগণের সব থেকে বড় সমস্যা এখন নিজেদের জন্য ইনসিকিউরিটি। সেটা জব সিকিউরিটি নেই, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কার্যত বিপর্যস্ত, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর যেভাবে শেষ 3 মাসে ধসে পড়েছে তা যে রিফর্ম হতে পারে তা অতি বড় ইউনিট সমর্থকরাও আজ আর ভাবছেন না।
অর্থাৎ শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে, পেটের তাগিদে তারা নিজেদের ভিটে মাটি ছেড়ে ভারতবর্ষের দিকে এগিয়ে আসছেন। ফলে হিন্দু এবং মুসলমান এই ভেদাভেদ যদি দূরে সরিয়ে রেখে আপনারা এই প্রতিবেদনটি দেখেন, তাহলে বুঝবেন আপামর বাংলাদেশিরা আজ কার্যত এই সরকারের একাধিক পদক্ষেপে কার্যত জর্জরিত, বিপর্যস্ত, শোকাহত, যা থেকে পরিত্রাণের উপায় এই মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু নেই। কিন্তু সৌদি আরব যেভাবে বাংলাদেশকে হুমকি আর হুঁশিয়ারি দিল, তা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে আত্মসম্মান এর আগেই তো মাটিতে মিশে গেছিল, যেটুকু বাকি ছিল সেইটুকু ইসলামিক প্রধান মিডিল ইস্টেও মাটিতে পায়ের তলায় অন্তত চুরমার হয়ে ভেঙে গেল বলে আমার মনে হয়। আর এই মোহাম্মদ ইউনূস যেভাবে হিন্দু মুসলমান সমস্ত সাধারণ মানুষদের পথে বসিয়ে দিচ্ছেন, আন্তর্জাতিক স্তরে হাস্যকর জোকারে পরিণত করছেন, এরপরে বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসকে ভরসা করবেন কি করবেন না তা তো আপনাদের ব্যাপার। আপনারা কি ভাবছেন এই সম্পূর্ণ বিপর্যয়ের দায় কার? মোহাম্মদ ইউনূস কেন পররাষ্ট্র নীতি দেখাতে পারলেন না? কেন পররাষ্ট্র উপদেষ্টা দিনের পর দিন মিডিয়ার সামনে বড় বড় বাতেলা মারেন, কিন্তু সাধারণ মানুষদের জন্য আলটিমেটলি খাতায় কলমে আজ অব্দি কিছু করে উঠতে পারলেন না? খাতায় কলমে কাজ করা আর মিডিয়ার সামনে বড় বড় ডায়লগ মারা দুটোতে এক জিনিস নয়, তা আছে সৌদি আরবের মতো একটি দেশও কিন্তু আপনাদের বুঝিয়ে দিল। আর আপনারা আবার ভারত, আমেরিকা, রাশিয়ার সঙ্গে লড়তে আসেন। আগে সৌদি আরবের সঙ্গে এই পুরো বিষয়টা মীমাংসায় যান, তারপর ভারত, আমেরিকা কিংবা রাশিয়ার সঙ্গে লড়ার কথা ভাববেন। সত্যি কোথায় নিয়ে গেলেন দেশটাকে, ভাবলে কষ্টই লাগে। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।